সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি কোনো না টেনে, কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ হস্তরেখার পর্বে আজকে ভাগ্য রেখায় ক্রস চিহ্ন থাকে, অশান্তি বা অমঙ্গল কেন হয়? হস্তরেখার করতলে ভাগ্য রেখায় ক্রস চিহ্ন থাকলে কেন আপনার অশান্তি হয়, এই বিষয়টি আজকের ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনার একটি কমেন্টস, একটি লাইক, একটি শেয়ার আমাকে আরো নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, প্রথমে আমি বরাবরের মতো হাতের আঙ্গুল আপনাদেরকে পরিচয় করে দিব। এই আঙ্গুলটি হচ্ছে শুক্রের আঙ্গুল, যেটিকে আমরা ভেনাসের আঙ্গুল বলে থাকি। এটি হচ্ছে বৃহস্পতি ফিঙ্গার, যেটিকে আমরা তর্জনী ফিঙ্গার বলে থাকি। এটি হচ্ছে মিডল ফিঙ্গার, যেটিকে আমরা শনির ফিঙ্গার বলে থাকি। এটি হচ্ছে অনামিকা ফিঙ্গার, যেটিকে আমরা রবির ফিঙ্গার বলে থাকি। এই আঙ্গুলটি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, যেটিকে আমরা বুধের আঙ্গুল বলে থাকি। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা। এইখানে যে রেখাটি আছে এই রেখাটিও ভাগ্য রেখা। এখানে একটি ক্রস আপনারা দেখতে পাচ্ছেন, ভাগ্য রেখার স্থানে একটি ক্রস আছে, ভাগ্য রেখার এই স্থানে একটি ক্রস আছে। যদি কোনো জাতক জাতিকার ভাগ্য রেখার এই স্থানে একটি ক্রস থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবনে অশান্তি হবে। প্রতিটা কাজে তিনি অশান্তিতে ভুগবেন। ব্যবসা করুন, চাকরি করুন বা যে কোনো কাজ করুন, তিনি অশান্তিতে ভুগবেন। এছাড়া যদি হৃদয় রেখার নিচে ভাগ্য রেখার এই পাশে আরেকটি ক্রস থাকে কোন জাতক জাতিকার, অনেক জাতকের দুটি তিনটে ক্রস থাকে, আমি এখানে দুটি ক্রস দিয়ে আপনাদেরকে বোঝালাম। যদি এখানে আরেকটি ক্রস থাকে ঠিক হৃদয় রেখার নিচে মার্শাল রেখার পাশে যদি আরেকটি ক্রস থাকে, তাহলে সেই জাতক জাতিকার প্রতিটি কাজে অমঙ্গল হবে এবং ভাগ্য বিড়ম্বনায় পড়বেন এবং সংসার জীবনে হোক, কর্মজীবনে হোক, চাকরি জীবনে হোক অশান্তিতে ভুগবেন। এমনকি তার হঠাৎ করে চাকরি চলে যেতে পারে। চাকরি খুব ভালো চাকরি করতেন এক সময় তিনি, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়া তার চাকরি চলে যেতে পারে এবং জীবনে প্রতিটা কাজে তিনি অসফল হবেন। হঠাৎ করে আকস্মিক কোনো দুর্ঘটনায় পতিত হবেন। যদি কোনো জাতক জাতিকার এই রবির স্থানে ক্রস বা কালো তিল থাকে, রবির স্থানে ক্রস অথবা কালো তিল, এই ধরনের কালো তিল থাকে, অনেক জাতক জাতিকার রবির আঙ্গুলের এই স্থানটিতে ক্রস বা কালো তিল থাকে, তাহলে তিনি অর্থনৈতিক ক্রাইসিসে ভুগবেন, অর্থনৈতিক সমস্যায় ভুগবেন। অর্থ আর তার হাতে এসে দাঁড়াবে না, আয়ের তুলনায় ব্যয় হবে বেশি। প্রচুর আয় করবেন কিন্তু ব্যয় হবে বেশি। রবির স্থান যদি ভাগ্য রেখার দিকে যায়, রবির থেকে একটি রেখা আমি ভাগ্য রেখার দিকে দিলাম, এই ভাগ্য রেখা থেকে এই রেখাটি রবি পর্যন্ত গিয়েছে। যদি কোনো জাতক জাতিকার ভাগ্য রেখা রবি পর্যন্ত যায় আর এখানে কোনো ক্রস বা কালো তিল না থাকে রবির স্থানে, তাহলে সেই জাতক জাতিকা প্রতিটি কাজে সফল হবেন, ব্যবসা করলে সফল হবেন, চাকরি করলে সফল হবেন, কোনো কাজে তার অশান্তি হবে না এবং অমঙ্গল হবে না, ভাগ্য বিড়ম্বনায় পড়বেন না। কিন্তু রবির স্থানে ক্রস বা কালো তিল থাকলে তিনি ভাগ্য বিড়ম্বনায় পড়বেন। আর ভাগ্য রেখায় যদি কোনো জাতক জাতিকার ক্রস থাকে, তাহলে তার প্রতিটি কাজে বাধা হবে এবং কাজকর্ম করতে অস্বস্তি বোধ করবেন। যদি কোনো জাতক জাতিকার এই যে স্থানটি আছে, এই স্থানটি আমরা রাহুর স্থান বলে থাকি, এখানে যদি জব চিহ্ন থাকে, রাহুর স্থানে এই ধরনের জব চিহ্ন থাকে, তাহলে সেই জাতক জাতিকা হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমায় ফেসে যাবেন। চেক জালিয়াতি বলুন বা মানুষের কাছে অপমান অপদস্থ হবেন, কিন্তু এই কারণে তার অশান্তি হবে, অমঙ্গল হবে। সেই মানুষটির সমাজে খুব ডাক নাম ছিল, সুনাম ছিল, কিন্তু
ওই রাহুর স্থানে এই জব চিহ্ন থাকার কারণে সেই মানুষটি মামলার আসামি হতে পারেন, আকস্মিক কোনো দুর্ঘটনায় ঘটতে পারে, এমনকি বিচার সালিশে তার বিপক্ষে যেতে পারে যদি এই স্থানে জব চিহ্ন থাকে রাহুর স্থানে। এছাড়া যদি কোনো জাতক জাতিকার শুক্রের স্থানে ক্রস চিহ্ন থাকে বা কালো তিল থাকে বা জব চিহ্ন থাকে, তাহলে তার সংসার জীবনে অশান্তি হবে, পারিবারিক জীবনে তিনি শান্তি ভোগ করতে পারবেন না, এমনকি তার ভাই বোন আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক খারাপ হবে। এই জব চিহ্ন ক্রস এবং কালো তিল থাকার জন্য শুক্রের স্থানে জব, কালো তিল বা ক্রস চিহ্ন থাকা কোনো মানুষের জন্য ভালো সাইন নয়। কারণ শুক্রের স্থানে এই চিহ্নগুলো মানুষকে ভোগায়, মানুষকে অমঙ্গলের পথে নিয়ে আসে, অশান্তি তার বাড়িয়ে দেয়, সংসার জীবনে তার বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, সংসার জীবনে তিনি কোনোভাবেই সুখী জীবন যাপন করতে পারবেন না। এছাড়া যদি কোনো জাতক জাতিকার এই বৃহস্পতি স্থানে ক্রস থাকে তাহলে কিন্তু ভালো, বৃহস্পতি স্থানে ক্রস থাকা ভালো, যেহেতু তার ভাগ্য রেখা ক্রস আছে, বৃহস্পতিতেও ক্রস আছে, বৃহস্পতিতে এই ধরনের ক্রস থাকা সেই জাতক জাতিকার জন্য ভালো। বৃহস্পতিতে ক্রস থাকলে তার সমাজ ইমেজ দিন দিন বাড়বে এবং কোন ধরনের অশান্তি অমঙ্গল হবে না। শুধু ভাগ্যরেখার ক্রস থাকাটা হচ্ছে অমঙ্গল অশান্তি বয়ে নিয়ে আসবে। ভাগ্যরেখায় কোন জাতক জাতিকার ক্রস যদি এখানে আমি দুটি ক্রস দিলাম, এখানে আরেকটি ক্রস আমি দিয়ে দিলাম, যেহেতু এটি ভাগ্যরেখায়, এই ভাগ্যরেখায় তিনটি ক্রস, একটি জাতকের ভাগ্যরেখায় তিনটি ক্রস মানে তার প্রতিটা কাজে বাধা, প্রতিটা কাজে অশান্তি, প্রতিটা কাজে তার পিছুটান, প্রতিটা কাজে তার অমঙ্গল, প্রতিটা কাজ যে কাজটি হাতে ধরবেন সেই কাজটি তার বিফলে যাবে, কোনো কাজে তিনি কখনো সাকসেসফুল হতে পারবেন না, সফল হতে পারবেন না। কারণ মানুষের কারণে তার এই ধরনের সুবিধা অসুবিধা হবে। কিছু মানুষ তার শত্রু সৃষ্টি হতে পারে। শত্রু কেন সৃষ্টি হয় জানেন? শত্রু সৃষ্টি হয় যদি এই মঙ্গলের এই স্থানে জব চিহ্ন থাকে বা ত্রিশূল চিহ্ন থাকে। মঙ্গলের স্থানে জব চিহ্ন বা এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে তার গোপন শত্রু, গুপ্ত শত্রু হবে, এমনকি তার পৈতৃক সম্পত্তি নিয়েও টানাপোড়েন হতে পারে। পিতার সম্পত্তি থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে পারেন তার আপন ভাই বোন ফুপু চাচারা। যদি মঙ্গলের স্থানে জব চিহ্ন, মঙ্গলের স্থানে এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকে, মঙ্গলের স্থানে জব চিহ্ন বা ত্রিশূল চিহ্ন থাকা মানে তার অশান্তি এবং অমঙ্গলে ভোগা। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচারের যে পর্বটি আমি আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম, হস্তরেখা বিচারের আরো অনেক বিষয় আছে আপনাদেরকে জানার। প্রত্যেকটি বিষয় আপনাদেরকে জানতে হবে যে হস্তরেখা বিষয়, অভিজ্ঞ হস্তরেখা বিষয় যারা, তারাই বলতে পারবেন যে আপনার হাতের কোন রেখার কারণে আপনার ভাগ্য বিড়ম্বনা হচ্ছে। আমি এই দুটি ক্রস মুছে দিলাম, এই দুটি ক্রস মুছে দিলাম। এটি হচ্ছে ভাগ্য রেখা, জীবন রেখা, যেটিকে আমরা আয়ু রেখা বলে থাকি, আর এটি হচ্ছে ভাগ্য রেখা। যদি কোনো জাতক জাতিকা এই করতলের গোড়ালি থেকে ভাগ্য রেখা শনি পর্যন্ত চলে যায়, কোনো ক্রস না থাকে, কোনো ত্রিভুজ না থাকে, কোনো কালো তিল চিহ্ন না থাকে, কোনো ত্রিশূল চিহ্ন না থাকে, তাহলে সেই জাতক জাতিকা কোনো ধরনের সমস্যায় ভুগবেন না, রাতারাতি ধনী হতে পারবেন, কোনো ধরনের অশান্তি হবে না, কোনো ধরনের ঝুট ঝামেলা হবে না, তিনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফল হবেন। আর এই জায়গায় যদি তিল ক্রস থাকে, এই জায়গায় যদি তিল থাকে, তাহলে তো তার জীবনে অশান্তি থাকবেই, কোনোভাবেই তিনি শান্তিতে ভুগতে পারবেন না, শান্তিতে ঘুমাতে পারবেন না। যত টাকায় আয় করুন না কেন, তার একটা না একটা ক্রাইসিস থাকবে। সমাজে হোক, পরিবারে হোক, আত্মীয় স্বজনের সাথে হোক, তার দ্বন্দ্ব থাকতে পারে, মানুষ তাকে ভুল বুঝতে পারে, মানুষ তার সাথে কমিটমেন্ট রক্ষা নাও করতে পারে, নানান ধরনের ঝামেলা, অর্জাচিত ঝামেলা, হয়রানির শিকার হবেন। আর যদি রাহুর স্থানে জব চিহ্ন থাকে, রাহুর স্থানে কালো তিল থাকে, রাহুর স্থানে জব চিহ্ন কালো তিল থাকে, তাহলে সেই জাতক কিন্তু মামলা মোকদ্দমার আসামি হতে পারেন, চেক জালিয়াতির ঝামেলায় পড়তে পারেন বা হয়রানির শিকার হতে পারেন, অর্জাচিত ভাবে, অনাকাঙ্ক্ষিত ভাবে হয়রানির শিকার হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু,
হস্তরেখায় একটি মানুষের 60 থেকে 70% বলা সম্ভব যে হস্তরেখায় তার জীবনে কি কি ঘটতে পারে। অনেকেই জন্ম তারিখ জানেন না। যারা 1980 সনের পরে বা 90 সনের পরে জন্ম, তারা কিন্তু জন্ম তারিখ অনেকেই বলতে পারেন। যারা আমার চেম্বারে এসেছেন গত 12 বছরে আমি দেখেছি অনেকেই জন্ম তারিখ জানেন, কিন্তু 1980 সালের আগে যাদের জন্ম তারা অনেকেই জন্ম তারিখ জানেন না। যারা জন্ম তারিখ জানেন না তাদেরকে জন্য এই হস্তরেখা বিচার মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট। তাদেরকে হস্তরেখা বিচার করতে হবে, পাশাপাশি তাদের সংখ্যাতত্ত্ব বিচার করতে হবে। যেহেতু তারা জন্ম তারিখ জানেন না, জন্ম তারিখ যেহেতু তারা জানেন না, জন্ম তারিখ জানা না থাকলে তাদের সংখ্যাতত্ত্ব বিচার অবশ্যই করতে হবে। সংখ্যাতত্ত্ব বিচার তাদের জন্য উত্তম। সংখ্যাতত্ত্ব বিচার করলে তাদের কি কি সমস্যা চলছে, কেন সমস্যা চলছে, কতদিন যাবত এই গ্রহের সমস্যা চলছে, কতদিন এই গ্রহের কুপ্রভাব থাকতে পারে, এটি বলা সম্ভব। এছাড়া একজন জাতকের জন্ম তারিখ দেখে, জন্ম সংখ্যা দেখে, আমার এই যে প্যাডটি আপনাদেরকে দেখালাম, এই প্যাডটি হচ্ছে আমার প্যাড। এই প্যাডে এখানে হচ্ছে জন্ম কুণ্ডলীটি আগে বিচার করতে হবে। প্রথমে জাতকের নাম, জাতকের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান, তিনি জন্মের সময় কোন জেলায় জন্ম নিয়েছিলেন সেটি লিখতে হবে। এরপরে এই জন্ম কুণ্ডলীটি বিচার করতে হবে। জন্ম কুণ্ডলীটি বিচার করার পরে সেই জাতকের বিংশোত্তরী মহাদশা বিচার করতে হবে। তার জন্ম সময় কোন দশা ছিল, বর্তমানে কোন দশা আছে, পরবর্তীতে কোন দশা তার থাকবে, এটি বিচার করতে হবে। এরপরে তার অন্তদশা বিচার করতে হবে। জন্মকালীন সময় তার অন্তদশা কোন গ্রহের ছিল, বর্তমানে অন্তদশা কোন গ্রহের আছে, পরবর্তীতে কোন গ্রহের অন্তদশা তিনি পতিত হবেন সেটি বিচার করতে হবে। এরপরে এখানে নবাংশ লেখা আছে, আপনারা দেখুন, নবাংশ কুণ্ডলী, নবাংশ বিচারটি করতে হবে। সর্বশেষ নবতারা চক্র বিচার করতে হবে। আপনার চন্দ্র রাশি বিচার করতে হবে, লগ্ন বিচার করতে হবে, তিথি বিচার করতে হবে, নক্ষত্র বিচার করতে হবে, গণ বিচার করতে হবে, পায়া বিচার করতে হবে। একটি জাতক জাতিকার ক্ষেত্রে এই বিচারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমার প্যাডে এখানে লেখা আছে, কোন জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখেন না। ভাগ্য উন্নয়নে সঠিক পথ দেখাতে পারে, কোন জ্যোতিষীর পক্ষে কারো ভাগ্য পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা নেই। জ্যোতিষীর কাজ হচ্ছে সঠিক গাইডলাইন দেওয়া, সঠিক পরামর্শ দেওয়া। কিন্তু আমাদের দেশের অনেক জ্যোতিষী আছেন 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিটে 2-4-5টি কথা বলে তার ক্লায়েন্টকে রত্নপাথর প্রেসক্রিপশন করে দেন। এটি কিন্তু মোটেও ঠিক নয়। আপনি পুরো বিচার বিশ্লেষণ করবেন, হস্তরেখা বিচার করবেন, জন্মকুণ্ডলীটি বিচার করবেন, বিংশোত্তরী বিচার করবেন, অন্তদশা বিচার করবেন, নবাংশ বিচার করবেন, নবতারা চক্র বিচার করে সর্বশেষ এখানে প্রতিকার লিখে দিবেন। এটি আমি আমার প্যাড দেখালাম। অনেক জ্যোতিষীর প্যাড হয়তো এরকম নাও থাকতে পারে, অনেকের অনেক রকম প্যাড থাকতে পারে, কিন্তু একজন ক্লায়েন্টের সবকিছু বিচার বিশ্লেষণ না করে কখনোই তাকে রত্নপাথর সাজেশন করা ঠিক নয়। কারণ একটি কথা মনে রাখবেন, আপনার ক্লায়েন্ট হয়তো, আপনি এখন ক্লায়েন্টকে 2-4-5টি কথা বলেছেন, তার আপনার কথার সাথে তার জীবনের সাথে মিলে গেছে, তাই বলে তাকে রেমেডি দিয়ে দিলেন। এই রেমেডিটি সে কিছুদিন ভালো ফল ভোগ করবে, তারপরে যে সমস্যা সেই একই থাকবে। এর জন্য আমি বলবো, আপনি একজন ক্লায়েন্টকে সময় দিবেন, 30 মিনিট, 40 মিনিট, প্রয়োজনে 1 ঘন্টা সময় দিবেন। এই ক্লায়েন্টের কাছ থেকে আগে তার ডিটেলস ঘটনা জানবেন, কোন সময় থেকে তার সমস্যা শুরু হয়েছে, কত বছর যাবত এই সমস্যা আছে। এখন আপনি অ্যানালাইসিস করবেন যে সমস্যাটা কতদিন থাকবে, এই সমস্যার থেকে উত্তরণের পথ কি, তারপরে প্রতিকার করবেন। কোন ক্লায়েন্টকে তাড়াহুড়া করে কখনো পুষ্টি বিচার করতে যাবেন না। জটক বিচার, জন্মকুণ্ডলী বিচার, বিংশোত্তরী বিচার বা নবতারা চক্র বিচার তাড়াহুড়া করলে দেখা যায় কি অনেক কিছু ফাঁক ফোকর থেকে যায়। ওই ক্লায়েন্ট সাময়িক সন্তুষ্ট হতে পারেন, কিন্তু ওই ক্লায়েন্ট কখনো ভালোভাবে তার জীবন যাপন করতে পারবেন না। তাই প্রত্যেকটি বিচার, হস্তরেখা পর্বের প্রত্যেকটি বিচার, হাতের যে 5টি আঙ্গুল, 5টি আঙ্গুল 9টি গ্রহ আছে, 9টি গ্রহ বিচার করতে হবে। 27টি নক্ষত্র আছে, 27টি নক্ষত্র পুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে আপনার ক্লায়েন্টকে 30 মিনিটের জায়গায় আপনি 1 ঘন্টা বিচার করুন। প্রয়োজনে আপনি ফিটা বাড়িয়ে নিন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, তারপরে তাকে সঠিক গাইডলাইন দিবেন,
তাহলে আপনার ক্লায়েন্ট সন্তুষ্ট হবে। আপনি একজন ক্লায়েন্টের দ্বারা 5টি ক্লায়েন্ট পাবেন। আপনি যখন একজন ক্লায়েন্ট ভালো ফিডব্যাক দিবে, তখন ওই ক্লায়েন্টই আরো 5 জনকে বলবে যে অমুকের কাছে গিয়েছিলাম, আমি উপকৃত হয়েছি। এমন ভাবে তাড়াহুড়া করে জ্যোতিষী করতে যাবেন না, কারণ জ্যোতিষ পেশাটা মহাসমুদ্রের মতো। যত শিখবেন শিকার শেষ নাই। আপনি যত চর্চা করবেন তত শিখতে থাকবেন। নিউমারোলজি বা কেপি অ্যাস্ট্রোলজিটা বাংলাদেশের সবাই জানেন না। কেপি এবং নিউমারোলজি বিচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি বিচার করাটা অতি পরিশ্রমের বিষয়। এটি যে বিচার করা পরিশ্রমের বিষয়, এটি কিন্তু আপনার ক্লায়েন্ট জানেন না। আপনি জানেন যে জ্যোতিষ শাস্ত্র পেশাটা কত গুরুত্বপূর্ণ এবং কত কষ্টকর, কত ক্যালকুলেশনের বিষয়। তাই আপনার ক্লায়েন্টকে বোঝাবেন, প্রয়োজনে তার কাছ থেকে আপনি ফ্রি বাড়িয়ে নিন, কিন্তু তার যে প্রবলেম গুলো আছে বর্তমানে, সে যে গ্রহের দ্বারা অশুভ প্রভাব দ্বারা পতিত আছে, সেই বিষয়গুলো বিচার করে তারপরে তাকে প্রতিকার দিবেন। আর যে প্রতিকারগুলো দিবেন, যে প্রতিকার দেওয়ার সময় প্রতিকারগুলো কিভাবে ব্যবহার করবে, কখন পড়বে, তার শরীরের ওজন, তার বয়সের সাথে অ্যাডজাস্ট করে প্রতিকার দিবেন। শুধু নিজের খেয়াল খুশি মতো আপনার কাছে যে রত্নটি আছে সেই রত্নটি প্রেসক্রাইব করে দিবেন, তা কিন্তু করতে যাবেন না। প্রয়োজনে আপনার ক্লায়েন্টকে বলবেন যে 3 দিন পরে আসুন, 4 দিন পরে আসুন, আমি আপনাকে রত্ন জোগাড় করে দিচ্ছি। কিন্তু আপনার কাছে পাথর যেটা আছে সেটাই তাকে ধরিয়ে দিলেন। এই ধরনের অশুভ কাজগুলো করবেন না। কারণ একটি কথা মনে রাখবেন, বর্তমান ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। প্রত্যেকটা ক্লায়েন্টই ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে পারে। প্রত্যেকটা ক্লায়েন্টই আপনি সঠিক জ্যোতিষী কিনা এটি তারা বিচার বিশ্লেষণ করে তারপর আপনার চেম্বারে যায়। শুধু আপনার বিজ্ঞাপন আর বাহারি কথা বলে আপনার কাছে যায় না। একটি ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে আসতে পারে, আমার কাছে আসতে পারে, আমার কাছ থেকে আরেকজনের কাছে যেতে পারে। যখন আমার এবং আপনার কথার সাথে অমিল থাকবে, তখন ওই ক্লায়েন্টের জ্যোতিষের প্রতি একটি বিরূপ মন্তব্য চলে আসতে পারে যে উনি এই পাথরটি সাজেস্ট করলেন, আবার উনি বললেন এটা। এটি কিন্তু কখনো যেন না হয়। চেষ্টা করবেন সঠিক বিচার বিশ্লেষণ করে রত্নপাথর সিলেকশন করতে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আপনার ফেসবুক টাইমলাইনে আর বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। আপনার দ্বারা যেন আপনার একজন বন্ধু, আত্মীয় স্বজন, পরিচিত জন সকলেই উপকৃত হতে পারে। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন।